দর্শক দেখছেন অভিষেক ব্যানার্জি অটোতে করে যাচ্ছেন, অটোতে করে। এটা গতকালকের ভিডিও, আজকে আমার নজরে এসেছে। দেখছি যে অটোতে করে উনি গিয়েছিলেন, গিয়ে কোন একটি জায়গাতে উঠেছিলেন। মনে হচ্ছে ওই ঝড়ের ব্যাপারে যারা আর কি ক্যাম্পে রয়েছেন, মানে ওই রকম কোন জায়গাতে আমার মনে হচ্ছে, দেখে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আমি জাস্ট এই অটোতে যাওয়াটা দেখছিলাম, অটোই করে যাচ্ছেন অভিষেক। প্রথমবার দেখছি এইরকম কোন ছবি। অভিষেক ব্যানার্জি কলকাতা থেকে সামান্য একটু দূরে গেলেও দেখি হেলিকপ্টারে করে যান, উড়তে উড়তে যান। তো সেখানে সেই অভিষেক ব্যানার্জি অটোই করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, উনি যখন অটোই করে যাচ্ছিলেন, ওনার যারা সিকিউরিটি, উনি তো বিরাট সিকিউরিটি নিয়ে চলেন, তো তারা কিসে যাচ্ছিলেন? শুধু তো দেখছি অভিষেক একা যাচ্ছেন অটোতে। তো ওনার যে টাইট যে সিকিউরিটি, সব বড় বড় ক্যাটেগরির সব সিকিউরিটি পান না, তো সেই সিকিউরিটি লোকজনেরা কিসে করে গেছিলেন? তাহলে কটা অটো ছিল পেছনে? এটা আমার একটা কৌতূহলের, কিন্তু উত্তর দিতে পারবো না যেহেতু আমার জানা নেই। তো এই অটোতে যাওয়া সত্যি মানে প্রথমবার দেখছি এইরকম ভাবে যাচ্ছেন। আজকে অটোতে যাচ্ছেন, পরে হয়তো টোটোই যাবেন, তারপরে হয়তো গরুর গাড়িতে যদি কোথাও সুযোগ থাকে হয়তো যাবেন। তো অটোয় করে গিয়ে নেমে ওই যারা ওখানে ক্যাম্পে আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছু হয়তো বলেছেন, এই করে দেবো সেই করে দেবো, হয়তো কিছু বলেছেন। লোকজন ওখানে আছেন, মহিলারা আছেন। তারপর বেরিয়েছেন, সব বেরিয়ে টেরিয়ে হাত মেলানোর জন্য বাইরে সব অনেক লোকজন মানে আর কি ছিলেন, যা দেখতে পাচ্ছি। দাদা 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 করে আওয়াজ নিশ্চয়ই উঠেছে। তো এইসব হয়েছে। আমি দেখছি এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা খুব ভাইরাল করছেন আর কি। দাদা জননেতা, একেবারে অটোই করে যাচ্ছেন, আমাদের দাদা অটোই করে যাচ্ছেন। যে মানুষটির চিকিৎসা করাতে আমেরিকায় যেতে হয়, এখানে চিকিৎসা হয় না, উড়ে উড়ে আমেরিকায় যান, এত খরচ করতে পারেন, দুবাই যান, কত জায়গায় যাতায়াত করেন। আবারও বলছি, ওনার পিসিও ওইভাবে হেলিকপ্টারে চড়তেন না যখন উনি লড়াইটা করছিলেন। এখন চড়ছেন, ছেড়ে দিন। কিন্তু উনি সামান্য জায়গা, হয়তো গাড়িতে করে গেলে 1 ঘন্টা লাগবে, সেখানে হেলিকপ্টার নিয়ে যান। এখন হেলিকপ্টার নেতা হয়ে গেছেন। তো উনি অটোতে করে চড়েছেন আর কি, অটোতে চড়েছেন। অটোই চড়ে যেখানে গেছেন ওখানে হয়তো হেলিকপ্টার ঢুকবে না, ঠিক আছে, মানে হেলিকপ্টার ঢুকবে না, কিন্তু অটো যেভাবে যাচ্ছে হয়তো ছোট কোনো গাড়ি টাড়ি যেতে পারতো আমার মনে হয়। এখানটা হয়তো হাঁটতেন, যে জায়গাটা এখন এসেছেন ওখানটাই হয়তো হাঁটতেন। কিন্তু এই অটোর যে রাস্তাটা দেখতে পাচ্ছি, অটো যে এসছে, অটোই করে না এসে, অটোতে বেশ মানে হুড় চলে যাচ্ছে দেখছি। তো অটোতে না এসে ওই অটোর জায়গায় একটু ভালো গাড়ি ঢুকতেই পারতো আমার ধারণা। একটু হয়তো বড় গাড়ি, ওনার যা বড় বড় গাড়ি, কালো কালো বড় বড় গাড়ি, হয়তো ওইগুলো ঢুকতো না, কিন্তু অটোই ঢুকতে হবে, অন্য কোনো গাড়ি ঢুকতো না। রাস্তা বা অটোর যা গতি সেটা দেখে তো মনে হচ্ছে না। তো এখন এই অটোতে যাওয়ার পেছনে অন্য কোনো ব্যাপার আছে কিনা সেটা দর্শক আপনারা বলবেন। এই অটোই করে যাচ্ছেন নেতা, অটোই করে আসছেন, সুতরাং এটা আবার কোনো একটা আলাদা বার্তা, একটা ইমেজ তৈরি করার চেষ্টা কিনা সেটা আপনারা বলবেন। তবে ইদানিংকালে অভিষেকের যা সব দেখছি, এখন আর জামা টামা ইন করছেন না, অত চাকচিক্য ভাবে উনি কিন্তু যাতায়াত করছেন না। এদিকে হেলিকপ্টারে যাচ্ছেন, কিন্তু অত চাকচিক্য শরীরে রাখছেন না পোশাক আশাকে। মানে অনেকে বলছেন যে, দাদা জানেন ওনার ওই টি শার্টটার কত দাম? 7,000 8,000। আমি কি করে জানবো? আমরা তো 300 400 টাকা দিয়ে পেয়ে যাই। তো বললেন না, ও 7,000 8,000 হতে হবে, আমার ওসব কোনো আইডিয়া নেই। আমি দেখছি এটা নিয়ে ওনাকে বলছেন 7,000 8,000 নাকি টি শার্ট। ওনার ইনকাম তো ভালোই আছে, কারণ পলিটিক্সে ভালো কামানো যায়, উনি তো নিজেই বলেছেন হিরণের ক্ষেত্রে
যে ওনার কোনো হিরণের ক্ষেত্রে বলেছেন না যে হিরণের তো কোনো সিনেমা নেই, 4 বছরে একটা সিনেমা পান না, কামাতে এসছেন পলিটিক্স। তার মানে পলিটিক্সে কামানো যায়, ওনার ভালো পলিটিক্স, উনি অনেক অ্যাক্টিভলি পলিটিক্স করেন, ওনার হয়তো কামানি বেশি আছে, তো সেই জন্য উনি দামি দিয়ে বেশি টাকা পয়সা দিয়ে টি শার্ট কিনতেই পারেন। কিন্তু প্রশ্ন না মানে চোখে লাগছে যে যিনি হেলিকপ্টারে করে যাতায়াত করেন হঠাৎ করে অটোতে উঠে যাচ্ছেন, অথচ ওখানে অন্য গাড়িও যেতে পারতো, অটোর যা গতি দেখতে পাচ্ছি, তো এটা কেন অটোয় বসে ছবি তুলে ভিডিও তুলে হাত নাড়া ইত্যাদি, আর বাকি সিকিউরিটি যারা তারাই বা কোথায় ছিল? এইসব প্রশ্ন মনের মধ্যে জেগেছে। দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন। আমি শুধু একটা কথা বলবো, এই যে ঝড় হলো রেমাল, এই যে ঝড় হলো, এই ঝড়ে যাদেরকে ওই ক্যাম্পে তুলে আনা হয়েছে এবং ক্যাম্পে কত লোককে তুলে আনা হয়েছে সেটা নিয়েও আজকে ওনার পিসি যে তথ্যটা দিয়েছেন, আমি তো শুনে অবাক হয়ে গেছি যে সত্যি এত লোককে তুলে এনেছেন। আমি দর্শক ওটা নিয়ে একটা আলোচনা করব, আগে ওনার পিসির একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাবো। ওনার পিসি একটা বক্তব্য রেখেছেন, কত লোককে সরিয়ে আনা হয়েছে, না আনলে মারা যেতেন বলে উনি যে কথাটা বলেছেন। আমি দর্শক আপনাদেরকে একটু আগে শুনিয়ে দিই কি বলেছেন, আমি তারপর আলোচনাতে আসছি। পরশুদিন সাইক্লোন এলো রাতে, কাল 8টার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে। এর মধ্যে আপনারা কি জানেন, কেউ তো বুঝতেও পারেননি, প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা। 7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে। দর্শক শুনলেন, 46 লক্ষ ওনারা কি তুলে এনেছিলেন, তুলে এনে কোথায় রেখেছিলেন? আমি শুধু ভাবছি, রিলিফ ক্যাম্পে 46 লক্ষ লোককে তুলে এনে রাখা। আমার যদিও কোনো আইডিয়া নেই এইসব নিয়ে, সত্যি এত রিলিফ ক্যাম্প আছে কিনা কোনো আইডিয়া নেই, কিন্তু সংখ্যাটা খুব একটা ভয়ঙ্কর সংখ্যা উনি বলেছেন। 46 লক্ষ লোককে তুলে আনা হয়েছে, তারা আবার ওনাকে বাড়ি ফিরে চলে গেছে। এখন কাদেরকে রেখে দেওয়া হয়েছে কে জানে। আমি শুধু ভাবছি দর্শক, এই যে ক্যাম্পে আনা হচ্ছে এবং 1 তারিখে যে ভোট রয়েছে, এখানে কোনো কৌশল অবলম্বন করা হবে কিনা, রিলিফ ক্যাম্পে রেখে দিয়ে 1 তারিখে ভোটের কোনো ফায়দা তোলার চেষ্টা হবে কিনা আমি একটা চিন্তা করছি। এই যে ডায়মন্ড হারবার বা আরো অন্যান্য জায়গাতে যেসব ভোট হবে 1 তারিখে, তো এর মধ্যে যেহেতু একটা রেমাল এসছিল, অনেককে হয়তো তুলে আনা হয়েছে, তবে ওই সংখ্যাটা 46 লক্ষ সংখ্যাটা আমাকে খুব অবাক করেছে। আমার যেহেতু আইডিয়া নেই, যদি এরকম সংখ্যাটা সত্য হয় দর্শক আপনারা বলবেন, আমি তাহলে বুঝতে পারবো। কিন্তু অনেকে বাড়ি ফিরে চলে গেছেন, কিন্তু অনেকে হয়তো যাননি বা পাঠানো হয়নি। এখন যাদেরকে পাঠানো হয়নি তাদেরকে দিয়ে কোনো পলিটিক্যাল ফায়দা ভোট বাক্সে তোলার চেষ্টা হবে কিনা আমি সেটা নিয়ে ভাবছি। এমনিতেই তো এই সময় ক্যাম্পে এনে কিছু সাহায্য সহযোগিতা করার নামে তো একটা তো প্রভাব তো খাটানোর চেষ্টা হবেই ভোট বাক্সে, সে তো আমরা বুঝতেই পারছি। এবং যেসব দেখছি কাণ্ড কারখানা ক্যাম্পে এসে নেতাদের সাহায্য সহযোগিতার হাত যেভাবে তারা বাড়াচ্ছেন, আমরাই পাশে আছি, আমরাই পাশে থাকবো, দিদি পাশে থাকবেন, ভোটের পর আরো অনেক কিছু দেব, এই যেসব কথাগুলো বলা হচ্ছে ভোটের সময়ে, তাতে যে একটা প্রভাব যে খাটানোর যে একটা চেষ্টা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার ভাবনা অন্য জায়গাতে, এই ক্যাম্পে এনে সাহায্য করার নাম করে ক্যাম্পে এনে ভোটের দিন পর্যন্ত তাদেরকে রেখে দেওয়া অনেককে, বা আরো কিছু বলে টলে মানে করে প্রভাবিত করে ভোট বাক্সে ফায়দা তোলার চেষ্টা হবে কিনা। সব থেকে বড় যেটা ভাবছি, ক্যাম্পে এনে রেখে দিয়ে তাদের ভোটগুলোকে লুটে নেওয়ার চেষ্টা হবে কিনা আমি একটা এটা নিয়ে ভাবছি। এটা আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, যেখানে যা ক্যাম্পটা পাচ্ছে।
আমার মনে হয় যারা বিরোধী তাদের নজর রাখা উচিত যে ক্যাম্পগুলোতে কারা আছেন, কেন রাখা হয়েছে, আদৌ এখনো রাখার কোনো প্রয়োজন রয়েছে কিনা, বা তাদের সঙ্গে কি কথা হচ্ছে, কি চুক্তি হচ্ছে, এটা বলা উচিত। আর যারা চলে যাচ্ছেন তাদের বাড়িতে গিয়ে কি কি কথা বলা হচ্ছে, কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। যদি নির্বাচনী আচরণ বিধি সেটা যদি ভায়োলেট করে, নির্বাচন কমিশনের নজরে আনতে হবে, কারণ এটা নিয়ে কিন্তু একটা বিরাট একটা কৌশল অবলম্বন করা হবে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তবে আরেকটা, এটা যেমন একটা পজিটিভ দিক হিসেবে তৃণমূল কংগ্রেস দেখতে পারে যে বাহ, ভালো সময় রেমালটা এসছে, আমরা মানুষকে সাহায্য করার নাম করে ভোটটাকে ছিনিয়ে নিতে পারি বা আদায় করতে পারি। কিন্তু উল্টো দিকটাও ভাবতে হবে তৃণমূল কংগ্রেসকে, যে ধরনের ক্ষোভ বিক্ষোভটা দেখছি, এতদিন আমরা সব করেছি বলে আসছিল শাসক দল, আর যখন রেমাল এলো তখন দেখা গেছে কিছুই হয়নি, বাঁধগুলো ঠিক করে মেরামতি হয়নি, কাঁচা বাঁধ রয়েছে, ভেঙে যাচ্ছে যে অবস্থা। ফলে মানুষ হয়তো সেইগুলো খানিকটা ভুলে গেছিলেন, কিন্তু এই দুর্যোগটা আসার ফলে মানুষের মনে কিন্তু ফের বিষয়টা টাটকা হয়ে গেল যে এই শাসক শুধু ঢপ মারে, সব করে দেবো। তারপরে কি সুন্দরবন মাস্টার প্ল্যান, কি দীঘা মাস্টার প্ল্যান, কত কি সব গল্প শোনানো হয়েছিল না। একটা সময় তো শুভেন্দু অধিকারীকে দোষারোপ করা হতো যে উনি সেচ মন্ত্রী ছিলেন, উনি ঠিক করে বাঁধ বাঁধেননি, তাই ভেঙে গেছে, তখন এসব বলা হতো। সে তো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, আর তো সেগুলো বলে তো এখন তার মানুষ খাবেন না। এখন তো বলে ও তো পুরোনো কাহিনী বাদ দিন, তো কবে তো শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়ে চলে এসছেন, তারপরে আপনি কি করেছেন? তখন তো দোষারোপ করেছিলেন, তারপরে বলেছেন যে আমরা সব করবো, তারপর আপনারা কি করেছেন? এখন আর মানুষ কিন্তু ওটা খাবে না, খাচ্ছেনও না। যতই ওনারা বলেন যে আমরা অনেক কিছু করে দিয়েছি, মানুষ বুঝতে পারছেন কি করেছেন আর কি করেননি। সব মাটির বাঁধ ওখানে অনেক জায়গাতে ভেঙে গেছে, মানুষ এই দুর্ভোগের মধ্যেই রয়েছে, তোমার ঘর দুয়ার তো হয়নি, সরকারি যে টাকা আসে কেন্দ্রের, সে টাকা তো লুটপাট হয়ে গেছে, যাদের পাওয়ার কথা তারা পাননি, যাদের টাকা পয়সা আছে দল করেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর ওই মাস্টার প্ল্যানের গল্প মাস্টার প্ল্যানই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু মানুষের কাছে, আবার অনেকের কাছে কিন্তু টাটকা হয়ে গেছে, যে তার মানে এই শাসক কত ঢপ মারে সেটা আরো একবার আমরা বুঝতে পারছি। ফের একটা দুর্যোগ চলে এলো, আমরা কিছুই পেলাম না, আজকে আমাদেরকে এখনো ভুগতে হচ্ছে। ফলে এটাও কিন্তু ব্যাপার, যেমন কেউ ভাবছেন যে এই দুর্যোগটা আসার ফলে সাহায্য সহযোগিতার নাম করে ভোটটা কিছু নিয়ে নেবো, তেমনি উল্টো দিকের ক্ষোভটাও কিন্তু আছে যে আপনারা এই সময় এরকম কথা বলেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু আসল সময় কোনো কাজ করেননি। সেটার প্রমাণ অনেক এর আগে যে হয়েছিল দুর্যোগ, তারপরে দেখুন আজও আমাদেরকে ভুগতে হচ্ছে। তার মানে আপনারা হচ্ছেন ঢপবাজ। এটা একেবারে কিন্তু ভোট দেওয়ার আগে, 1 তারিখের ভোট দেওয়ার আগে কিন্তু একটা টাটকা হয়ে গেল ইস্যুটা, মানে এলাকার মানুষ বুঝতে পেরে গেলেন, খানিকটা হয়তো চেপে গেছিলেন, ভুলে গেছিলেন, কিন্তু এখন যেহেতু তারা নিজেরাই দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন, এখন বিষয়টা কিন্তু টাটকা হয়ে গেল। ফলে এটা একটা আবার ওনাদের পক্ষে নেগেটিভ। তবে ওনারা ওই শেষ মুহূর্তে কিছু দিয়ে ভোট আদায়ের চেষ্টা করবেন, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখন দেখা যাক মানুষ স্থায়ী সমাধানের কথা ভাবেন কিনা, যে এখন কিছু কেমন চাল ডাল দিচ্ছেন বলে ভোট দিয়ে দেবো, বা ওই নেতা এসে বলে গেছেন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোট দিয়ে দেবো, ভাবতে পারেন তারা, কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। ওই মাটির বাঁধই থেকে যাবে, শুধু দিদিমণি চিৎকার করে যাবেন, আবার এরপর একটা বিল ধরাবেন, এত ক্ষতি হয়েছে টাকা দাও, একটা লম্বা একটা বিল ধরিয়ে দেবেন, আং বাং, তার কোনো হাতা মাথা কিছু থাকবে না, বিল ধরিয়ে দিয়ে চেষ্টা হবে। ফলে এই চলবে, ওই দেয় না এই পলিটিক্স চলবে, অ্যাকচুয়ালি পার্মানেন্ট সলিউশন হবে না। আর এটা তো পরিষ্কার, কাজ কখন ভালো হবে, বেশি হবে, যখন কেন্দ্রে এবং রাজ্যের সেম সরকার থাকবে। কারণ এখন যেহেতু উল্টো সরকার, এখন তো ওই ঝগড়াই হচ্ছে। এক হচ্ছে চুরির খবর সামনে আসছে, কেন্দ্র টাকা দিতে পারছে না, কারণ চুরি হলে কি করে টাকা দেবে, টাকা তো হিসেব রাখতে হবে। আর ওই পলিটিক্স হচ্ছে নোংরা পলিটিক্স। সুতরাং এই পলিটিক্সকে বন্ধ করতে গেলে সেম সরকার আনতে হবে, এখানেও যা কেন্দ্রেও তা। তাহলে আরো ডবল জিনিস আসবে, আরো ডবল টাকা আসবে, বাংলাকে নিয়ে এই সরকারও ভাববে এবং কেন্দ্রীয় সরকার সেখানে সাহায্য করবে, তাহলে অনেক উপকার হবে। তাহলে এখানে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 5 টাকা 10 টাকা কম হবে, যেমন বিজেপি শাসিত রাজ্যে যেমন কম হয়েছে। এখানে মানুষ অতিরিক্ত টাকা পয়সা দিয়ে তারা পেট্রোল ডিজেল কেনেন এবং তার জের সব জায়গাতে পড়ে যায়, জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। ওই এলাকার মানুষ নিশ্চয়ই দেখছেন, ওখানেও তো পেট্রোল ডিজেলের তো ইউজ হয়, ওখানে এই চড়া দরের জন্য, মানে অন্য রাজ্যের থেকে চড়া দর, সেই জন্য কি হয়, মানুষকে দুর্মূল্য সবকিছু হয়ে যাচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে। তো পার্মানেন্ট সলিউশন হতে গেলে মোদ্দা কথা এদেরকে একটু শিক্ষা দিতে হবে, কোমরটাকে ভেঙে দিতে হবে এই ভোটেতেই, তারপর তো বিধানসভা উল্টে দিয়ে ভোগে পাঠিয়ে দিতে হবে। তাহলে সেম সরকার যদি আসে, তখন যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, আর এইসব চুরিও বন্ধ হবে।
এই যে চুরি যে আঁকড়া হয়ে গেছে সেগুলো বন্ধ করা যাবে, সবগুলোকে ধরে ধরে জেলে সহজে পড়া যাবে। এখন ক্ষমতা আছে বলে জেল যাত্রাকে আটকে তারা বেঁচে যাচ্ছেন, অনেকে গেছেন, অনেকে বেঁচে গেছেন, সেগুলো আর থাকবে না। ক্ষমতা ইউজ করে সুপ্রিম কোর্টে বারবার যাওয়া, গিয়ে স্টে নিয়ে বসে থাকা, এসব হবে না, ফটাফট ধরা যাবে আর জেলে ভরা যাবে। তো এই কথাগুলো যদি মানুষ বোঝেন, ভালো, নিজেরও ভালো, রাজ্যেরও ভালো, দেশেরও ভালো। এগুলো বুঝতে হবে। সস্তা রাজনীতি করতে কেউ এলেন, তাতেই গলে গেলাম, ওই তো 2 কেজি চাল পেয়ে গেছি, যদিও এখানে কেন্দ্রের প্রচুর আছে এর মধ্যে, কিন্তু নিজেরা বলেন আমরা দিচ্ছি বলে, যাই হোক, ওটা শুনে একেবারে গদগদ হয়ে গেলেন, চলো দিদিকে দিয়ে দিই ভোটটা। যারা এইভাবে ভোটটা দেবেন, দিতে পারেন। ওই আপনি হয়তো তাৎক্ষণিক কিছু পেলেন, কিন্তু ভবিষ্যৎ ওই আবার যখন দুর্যোগ আসবে, আবার ওই ত্রিপলের আশাতে বসে থাকতে হবে, আবার ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। এই যে সুন্দরবন বা এইসব এলাকার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, একটা পার্মানেন্ট সলিউশন, এবং সেখানে অবশ্যই কেন্দ্রের সহযোগিতার প্রয়োজন রয়েছে। কিন্তু কেন্দ্র কাকে সাহায্য করবে? একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকারকে সাহায্য করবে? যেখান থেকে লুট হয়ে যায়, কাটমানি হয়ে চলে যায়, এটা সাহায্য করবে? তো যদি কেন্দ্রের সাহায্য নিয়ে বড় করে একটা স্থায়ী সমাধান করতে হয়, পরিষ্কার একটা, এটা আমাদের কাছে পরিষ্কার, কেন্দ্রেরও সহযোগিতা, মানে কেন্দ্রের সহযোগিতা নিয়ে যাতে করে ঠিকমতো করে কাজ হয়, তার জন্য রাজ্যেরও একটা সেই রকম সরকার দরকার, না হলে সম্ভব নয়। না হলে ওই 2 কেজি চালেতেই সন্তুষ্ট থাকতে হবে, আর হাত মিলিয়েই থাকতে হবে, টাটা জানিয়েই থাকতে হবে, এর বেশি কিছু হবে না, এর বেশি কিছু হবে না। জানি না কি করবেন ওখানকার মানুষ। দর্শক কি বলবেন? অনেক কথা বলে ফেললাম, তার মধ্যে অটোতে যাওয়া। যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।